কলকাতা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। এখন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলায় সকাল থেকে আপনারা যে খবরের দিকে সব থেকে বেশি নজর পড়েছে হয়তো আপনাদের, তা হলো বিজেপির ঘরে ঘরে গিয়ে পুলিশি অভিযান চলছে গতকাল রাত থেকে। গতকাল রাতে এই সময়তে যখন এক কথায় অঞ্জনের শো চলছে সেই সময়তে প্রথম আমি খবর ব্রেক করেছিলাম শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি অভিযান, এবং সেই পুলিশি অভিযানের পরে কি বেরিয়ে এসছে তার থেকেও বড় কথা, সত্যি কি পুলিশি অভিযান যা হয়েছে তা শুভেন্দু অধিকারী মেনে নিয়েছেন? সেখান থেকে এক বড় প্রশ্ন তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেই পুলিশি অভিযানের উপর বেস করে বিরুদ্ধাচরণ করছেন এবং তিনি টুইটও করেছেন নানান রকম। সেই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে এবং আজ ঠিক ভোর 3:30 সময়, বলা যেতে পারে রাত 3:30 সময়, হিরণের আত্মসহায়কের বাড়িতেও পুলিশি অভিযান এবং তা নিয়েও চলছে জোর তরজা। এবং আজ সকাল সকাল কিছুক্ষণ পরেই যখন সব কিছু ফ্ল্যাশ হলো, তারপরে দুপুর নাগাদ নতুন খবর, আবার রাজ্যের বুকে বড় ধাক্কা। ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010-এর পর থেকে যা যা ওবিসি সার্টিফিকেট ছিল 2011 থেকে 2024 পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আর এই বিষয় নিয়ে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে দেখাবো বিশেষ প্রতিবেদন। কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা কিসের ইঙ্গিত? আমার দ্বিতীয় প্রশ্ন, হিরণের আত্মসহায়কের বাড়িতেও হানা, তুমুল বচসা, ঘাটালে হিরণ বনাম দেবের লড়াই ব্যক্তিগত হয়ে পড়ছে। আমার তৃতীয় প্রশ্ন, ওবিসি সার্টিফিকেট বাতিল, চাপ বাড়ালো রাজ্য সরকারের। আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, এ রায় মানি না মন্তব্য মুখ্যমন্ত্রী, বিজেপি বনাম তৃণমূলের লড়াইতে সাধারণের ঘুম উঠছে। এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। পুলিশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযোগ 2 পদ্মনেতার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। গতকাল কোলাঘাটে শুভেন্দু বিধায়ক কার্যালয়ে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আত্মসহায়ক তমগ্নু দে সহ 2 বিজেপি নেতার বাড়িতে পুলিশের হানা। গতকাল রাত 2:30 নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমগ্নুর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযোগ তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন প্রতারণার অভিযোগের তদন্ত করতে এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু হিরণ। প্রসঙ্গত অমিত শাহের সভার আগের দিন কোলাঘাটে শুভেন্দু অধিকারীর কার্যালয় সহ একাধিক জায়গায় পুলিশি হানা নিয়ে ধুন্ধুমার। ঘাটালের সভা না করে কোলাঘাটে হাজির হন শুভেন্দু। অস্ত্র মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল পুলিশ, দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু। কোলাঘাট থানার ওসি ও তমলুকের সার্কেল ইন্সপেক্টর সাসপেন্ড করার দাবি জানান তিনি। কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীর সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির খোঁজে অভিযান। এই নিয়ে আজই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ফোন করে খোঁজ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? শুভেন্দুকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। এদিকে পাল্টা বুধবার পুলিশি অভিযানের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতাকে কটাক্ষ করে শাহ বলেন, আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে 51 কোটি টাকা পাওয়া যায়, আর শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হলে 4 আনাও পাননি মমতা দিদি।
আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে রাখার চেষ্টা করছি। মূলত গতকাল থেকে শুরু হয়েছে এই তাপ উত্তাপ। আপনারা জানেন সিবিআই ইডির দৌরাত্ম্য রাজ্যে বেড়েই চলছিল এবং সেই সুবাদে বারবার করে বিজেপিকে একেবারে নিশানা করছিল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস বারবার বলা হচ্ছিল, শুধু তৃণমূল কংগ্রেস বলা ভুল, বিভিন্ন রাজনৈতিক দল যা বিজেপির বিরোধী তারা প্রত্যেকে বলছিল সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং একেবারে নিশানা করা হচ্ছিল নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহকে। এবার একটু পাশাটা বদল হয়ে গিয়েছে বলা যেতে পারে, তার কারণ গতকাল রাত থেকে তৃণমূল কংগ্রেস নয়, এবার পুলিশি অভিযান চলছে বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে এবং তারপরেই রাত 3:30 নাগাদ হিরণের আত্মসহায়কের বাড়িতে ঘাটালে বহুদিন ধরে চলছে এই জল্পনা কল্পনা হিরণ বনাম দেব, অর্থাৎ বলা যেতে পারে অভিনেতা বনাম অভিনেতা। এই অভিনেতা বনাম অভিনেতার লড়াইতে বারবার যেটা সামনে এসছে তা হলো হিরণ বারবার দেবকে নিশানা করেছে, এবং সেই ক্ষেত্রে দেব বারবার হাসি দিয়ে সবটা উড়িয়ে দিয়েছে, এবং বারবার যখনই তাকে প্রশ্ন করা হয়েছে হিরণের প্রসঙ্গে তখনই তিনি বারবার বলেছে হিরণ প্রসঙ্গে তিনি বেশি কিছু বলবেন না, যা হবে 4 জুন দেখা যাবে, 4 জুন সব কিছুর উত্তর পেয়ে যাবে হিরণ। এবং হিরণ যা করছে তার রাজনীতি করছে এবং রাজনীতিতে সব জায়েজ। দেব শুধুমাত্র হিরণকে একজন বিজেপির প্রার্থী হিসেবে দেখছে, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না, নানান রকম কথা প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু এবার একটু আলাদা প্রসঙ্গ, এবার হিরণ একেবারে আত্মসহায়কের বাড়িতে যখন হানা দেয় পুলিশ, এবং পুলিশকে যে থ্রেট করেছে হিরণ, সেই থ্রেটের ছবি এবং পুলিশের সঙ্গে হিরণের এই বচসা একেবারে তীব্র আকার ধারণ করেছিল। হিরণ এবং পুলিশের মধ্যে যে বচসা, সেই ছবি একবার আপনাদেরকে দেখাবো, দেখুন। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কিসের তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে আপনি কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে আপনি কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন, আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আমি যেখানে ইচ্ছা তো করি। রংবাজি করতে এসেছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার্কি মারার জায়গা হয়ে গেছে। কি মারার জায়গা নেই এখানে। কিসের মমতাজ দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? কোনো রেড করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোনো কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি? আপনাদের সামনে বিস্তর প্রতিবেদন রেখেছি, একেবারে বিস্তারিত, এবং সঙ্গে সঙ্গে হিরণের সঙ্গে পুলিশের বচসা সেটাও রাখলাম পাশাপাশি। এবার সরাসরি চলে আসবো পরিচয় পর্বে, আলোচনা পর্ব আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে মাননীয় রাজু কর্মকার, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া বুলবুলি মাঝি, বিজেপি সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জুড়বেন মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে এই মুহূর্তে, আপনাদের দুজনকে স্বাগত জানাই ট্র্যাক টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে একেবারে বুলবুলি ম্যামের কাছে। ম্যাম, যে ছবি উঠে এসছে গতকাল রাত থেকে, এতদিন সবাই বলতেন যে তৃণমূল কংগ্রেস থেকে বলা হতো যে সিবিআই ইডিকে ব্যবহার করছে বিজেপি, এবার কি আপনারা এটা বলতে শুরু করবেন যে পুলিশি অভিযান যা চলছে তা তৃণমূল কংগ্রেসের প্রি প্ল্যান? কি বলবেন? না দেখুন, আমরা কিছু বলবো না, তার কারণ হচ্ছে যদি কিছু খুঁজে পায়, 51 কোটি যদি খুঁজে পায় টিভির পর্দায়, আপনারা দেখাবেন
সেটা। আর আমরা তো দেখেছিলাম সিবিআই আর ইডি যখন এই রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে গেছিলেন তখন কিভাবে টাকার পাহাড়, আমরা চাঁদের পাহাড় গল্প পড়েছিলাম আর টাকার পাহাড় আপনাদের মাধ্যমে আমরা দেখেছিলাম। তো আমরা চাইবো যে সরকার যা কাজ করছে বা এই দরদাস পুলিশকে দিয়ে যেভাবে কাজে লাগাচ্ছে, লাগাক, কোনো ক্ষতি নেই, কিন্তু আইনি পথে হেঁটে করুক। একটা মানুষ যিনি অসুস্থ তার বাড়িতে রাতে 3টের সময় গিয়ে দরজায় পদাঘাত করছে, দরজার বাড়িটাকে পুরো চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, এটা উনি কি কোনো ক্রিমিনাল? এটা কি আগে ধরা পড়েছে? মানে আগে কি প্রমাণিত হয়েছে? প্রমাণিত যখন হয়নি তাহলে তার বাড়িতে তো ভদ্রভাবে দিনের বেলায় যেতে পারতেন বা রাত্রিবেলা গেলেও তো সেটা ভদ্রভাবে নক করতে পারতেন। একটা অসুস্থ মা যদি বাই চান্স সেই মাটার কিছু হয়ে যায়, তার ছেলের ভয়তে যদি মাটার কিছু হয়, ছেলেটা কি কোনো অপরাধ করেছে? আর হিরণ যেটা দেখাচ্ছে যে পুলিশ যেভাবে দাঁড়িয়ে যে হেটিং এ কথা বলছে, এটা কি এই পুলিশের মানে শাসক দলের পক্ষে কি বাঞ্ছনীয়? আমি জানি না আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার, যে আমার বাড়িতে যদি পুলিশ আসে অবশ্যই আমি জানতে চাইবো যে পুলিশ কেন আমার বাড়িতে এসেছে। তো হিরণ সেটাই জানতে চেয়েছে যে কেন পুলিশ এসেছে এবং তাদের রায়টা কোথায়, কোন পারপাসে সে এসেছে। কালকে তো দেখুন এটাও হতে পারে যে আমরা দেখলাম কেউ কিন্তু কোনো ইউনিফর্ম পরে নেই। কালকে তো এই বাংলার কোনো দুষ্কৃতী এরকম পুলিশের গাড়ি চুরি করে এসে তো কারোর বাড়িতে রাত্রির বেলা কোনো একটা ঘটনা ঘটাতেই পারে। তো এই পুলিশ কেন, যদি এসেও থাকে, যদি ওনাদের কাছে কোনো রিপোর্ট থাকে বা ওনাদের কাছে যদি কোনো অভিযোগ জমা হয়ে থাকে, তাহলে এরা কেন সেই রিপোর্টটা দেখালেন না আমাদের সেই এমএলএ হিরণকে? হিরণ তো অন্য কোনো কথা বলেনি, একবারও বাধা দান করেনি। আমরা বলছি আইনি পথে যদি মনে হয় মাননীয়া যে ভোটের আগে এই রাজনীতি খেলে বাংলার মানুষকে চমক দেবেন, তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রস্তুত ওনার এই আচরণের জন্য। কিন্তু আমরা একজন নাগরিক হিসাবে বলছি আমার নৈতিক কর্তব্য, যখন কেউ আসবে আমার বাড়িতে তখন সে যেন সেই সার্চ ওয়ারেন্টটা নিয়ে আসে যে আপনার বিরুদ্ধে আমার এই অভিযোগটা রয়েছে। সেটা কেন পুলিশ দেখাতে ভয় পাচ্ছে? আর যে ভাষায় কথা বলছে আমার মনে হয় আমাদের বাংলায় সেই সমস্ত কিছুই জলাঞ্জলি হয়ে যাচ্ছে দিদির আমলে। কারণ পুলিশ একটা আমি এই প্রসঙ্গে সরাসরি চলে যাব রাজুবাবুর কাছে। রাজুবাবু, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকার যা চলছে সেই সময় ল অ্যান্ড অর্ডারের মিসইউজ হচ্ছে রাজুবাবু? দেখুন, প্রথমে আমি একটা কথা বলি যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এখন আমার সাউন্ডটা বলে ইকো হচ্ছে। এবার ঠিক আছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই শোনা আছে, বলুন বলুন রাজুবাবু। প্রথমেই আমি যে বিষয়টা বলবো যে রাজ্য সরকার যে পুলিশ এবং সমস্ত কিছুই অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের আন্ডারে, এটা আমাদের প্রথম বুঝতে হবে। সেকেন্ডলি, পুলিশ হিরণের সেক্রেটারির বাড়িতে গেছিল এবং আমরা দেখেছি নর্থ বেঙ্গলেও বিজেপির নেতার গাড়িতে টাকা পাওয়া যায়। হুগলিতে স্বরাজ ঘোষ, বিজেপি নেতা স্বরাজ ঘোষ, তার গাড়ি থেকে টাকা এবং আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তো এই ধরনের ঘটনা সমস্ত কিছু দেখার পরে আমরা এই বিষয়টা তো আর নিজেরা তদন্ত করতে পারি, তার জন্য পুলিশ প্রশাসনের রয়েছে। এবং আরেকটা কথা বলি, উনি একজন এমএলএ এবং এমএলএ হয়ে পুলিশকে, আপনি দেখলেন ভিডিওটা দেখালেন যে রংবাজ, পুলিশকে রংবাজ বলছে। উনি বলছেন যে পাকিস্তান থেকে যেভাবে টেররিস্ট অ্যাটাক হচ্ছে। তো আমি জানি না শুধু পাকিস্তানে টেররিস্ট টেররিস্ট শুধুমাত্র পাকিস্তানে আছে কিনা। ইউনেস্কো রিকগনাইজড 193 কান্ট্রিজ আছে ইউনেস্কো। তো সেক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তানেই টেররিস্ট থাকে। আমি এটা প্রথম আমি জানলাম ওনার কাছ থেকে, ওনার ভিডিও ব্লগ থেকে। তো
বিষয়টা যে পুলিশ প্রশাসনের কাজ করছে এখানে। শুভেন্দু অধিকারী যেভাবে দায়ভারটা টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপাচ্ছেন, এই বিষয়টা তো মানে এখান থেকে তো পরিষ্কার ক্লিয়ার যে বিজেপির, আর উনি যেভাবে মন্তব্যগুলো করছেন, আমার যেটা মনে হয় যে উনার যেভাবে ভোটের পূর্ব একেবারে আপনারা দেখছেন রাজুবাবু কি বলছিলেন, আমরা আবার জোড়ার চেষ্টা করবো রাজুবাবুর সঙ্গে। টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে, কিন্তু যে প্রশ্নের দিকে নজর ছিল আমাদের, যে সমস্ত বিষয় জুড়ে গতকাল থেকে এখনো পর্যন্ত যে কথা আমি বলছিলাম একেবারে শোয়ের শুরুতে, একটু বোধহয় পাশাটা উল্টে গিয়েছে। এতদিন বিজেপির এগেনস্টে যেত, এখন তৃণমূলের এগেনস্টে যাওয়া শুরু করেছে, এবং এই বিষয় নিয়ে যাবতীয় তথ্য যখন সামনে আসছে তখন একে অপরকে নিশানা করা হচ্ছে, এবং গতকাল থেকে এই নিশানা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন গতকাল একবার শোনাবো, শুনুন। সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ সিনহা, তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে, সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো, এরা একটা কেয়ারটেকার ছিল। আমি কেশপুরে, তারপরে ঘাটাল এসে পাঁশকুড়া রোড শো ছিল, আমার ঘাটালে সভা করতে দেয়নি, আমি ছুটে এখানে এসেছিলাম, তার আগে পালিয়েছে না। উঠে সোজা আমি উপরতলায় বেডরুমে থাকি, এটা রেন্টাল হাউস, আমি ভাড়াতে এখানে থাকি। 2020 সালে বিজেপিতে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠিলাম। আমি এইখানেই কার্যত থাকি, লাঞ্চ ডিনার করি, বা কলকাতা থাকলে কলকাতা, নইলে এখানে। আমি কাঁথিতে সপ্তাহে একদিনের বেশি কাঁথিতে থাকি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, বক্তব্য তুলে ধরলাম শুভেন্দু অধিকারী। রাজুবাবু নিশ্চয়ই শুনেছেন, এই ক্ষেত্রে ওয়ারেন্ট বা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী কোনো পুলিশ প্রশাসনের সঙ্গে কোনো কিছু ব্যবহার করেননি। এবার কি বলবেন রাজুবাবু? দেখুন, আমি তো যতটুকু জানি যে আমাদের দেশের সংবিধানটা হচ্ছে সর্বোচ্চ আইন, এবং সেই কনস্টিটিউশনস এর কেই সামনে রেখে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চলে। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেশের নিরাপত্তা ইন্টারনাল ও এক্সটার্নাল দুটো ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু নর্মস আছে, যেখানে কিন্তু পুলিশ বা পুলিশ ডিরেক্টলি হস্তক্ষেপ করতে পারে সে নিরাপত্তার কারণে। আচ্ছা রাজুবাবু আমাকে একটা কথা বলুন, রাজুবাবু একটা কথা বলুন, আপনি কি এটা কি কোনোভাবে বলার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী বা হিরণের আত্মসহায়ক আসলে ইন্টারনাল সিকিউরিটির দিকে থ্রেট হয়ে দাঁড়াচ্ছেন? সেটা পুলিশ আধিকারিকরা না, আপনি কথা প্রসঙ্গে প্রথম থেকে ইন্টারনাল সিকিউরিটির একটা কথা বলছেন, আপনি প্রথম থেকে ইন্টারনাল সিকিউরিটির একটা কথা বলছেন। আপনি কি এটা মনে করছেন যে বেঙ্গলের জন্য শুভেন্দু অধিকারী এবং হিরণের আত্মসহায়ক থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, নাকি শুধুমাত্র আপনাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, কোনটা? না, সেটা পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব এবং সেই রেসপন্সিবিলিটি তারা পালন করছেন। কারণ এখন ডিউরিং ইলেকশন পিরিয়ড, এই ইলেকশন পিরিয়ডে শান্তি শৃঙ্খলা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের, আর ইলেকশন কমিশন তার রোলটা প্লে করছে। নির্বাচন কমিশন থেকে পুলিশকে পাঠানো হয়েছিল, রাজ্য সরকার নির্বাচন কমিশন থেকে পুলিশকে পাঠানো হয়েছিল, সেটা নির্বাচন কমিশনই বলবে। তো আপনি তো সেটাই বলছেন, আপনি তো বলছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য নির্বাচন কমিশন যা যা স্টেপ নেওয়া সেটা নিচ্ছে, কিন্তু পুলিশি অভিযানটা কি নির্বাচন কমিশন থেকে করানো হয়েছিল? সুযোগ দেব, নির্বাচন কমিশন থেকে করানো হয়েছিল, কিছু ইনস্ট্রাকশনস থাকে, সেটা তো পুলিশের যে সমস্ত ইনস্ট্রাকশন, তাদের কাছে ইনস্ট্রাকশন ছিল, তারা গেছে। হয়তো আমার প্রশ্ন আপনার কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে না, অথবা আমি আপনাকে বোঝাতে পারছি না, অথবা আপনি দর্শকদেরকে বোঝাতে পারছেন না। বলছিলাম আপনার কাছে আসবো, হাত তুলছিলেন, বলুন। আমি একটা কথা এই মুখপাত্রের তোলামূলের টিএমসির মুখপাত্র থেকে জানতে চাই, যিনি বলছেন যে এখন ইলেকশনের পিরিয়ড চলছে, তো ইলেকশন, আপনি আমার হয়ে এত প্রশ্নটা করেই দিলেন, আমি ওই প্রশ্নটা করতাম যে এই যে কালকে যে অভিযানটা পুলিশ করেছে, তাহলে কার নির্দেশে করেছে?
আমার বাড়িতে, আমি বারবার বলছি, আমার বাড়িতে যদি কোনো পুলিশ আসে আমি তো অবশ্যই জানতে চাইবো যে আমার অভিযোগটা কি, আমার দোষটা কি এবং তাকে কে পাঠিয়েছে। আমরা কিন্তু এটাই এখনো জানতে পারছি না যে কে পাঠিয়েছে। মুখপাত্র যিনি আছেন উনি বারবার বলছেন যেটা ইলেকশন কমিশনারের দিকে ফেলে দিচ্ছেন। আমি তাহলে জানতে চাই এটা কি ইলেকশন কমিটির মাধ্যমে হচ্ছে, পুলিশ পাঠানো হয়েছে এই সময় যখন ভোটের বাজার, 4 দফা ভোট আমরা দেখে 5 দফা ভোট আমরা দেখে নিলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন চলছে, কালকে রাত্রিবেলা যেভাবে পুলিশ পাঠানো হয়েছে এটা কি একটা কোনো ভালো কাজ হলো? যদি দরকারি থাকে, যদি মনে হয় সে অভিযান চালাক, তাহলে এটা কার পারমিশনে হয়েছে সেটা আমরা অবশ্যই জানতে চাই। আর তার জন্য শুভেন্দুদা অবশ্যই হাইকোর্টে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন, বারবার এরা বলে না যে সর্বোচ্চ আদালতের কথা এরা মানে, ওদের যে সর্বভারতীয় তকমা নিয়ে যিনি ঘুরে বেড়ান যুবরাজ, তিনিই বলেছেন যে যখন হাইকোর্টের রায় ওদের বিরুদ্ধে যায় তখন ওনারা বলেন যে হাইকোর্ট তো বিজেপির ওটা কক্ষ, কারণ হাইকোর্ট নাকি বিজেপির কথা শুনে করে। তাহলে এরা কোনটাকে মানে? যখন ওদের পক্ষে হয় তখন বলে হাইকোর্ট সঠিক বিচার করেছে, আর যখন ওদের বিপক্ষে চলে যায় তখনই বলে যে ওটা নাকি বিজেপির কক্ষ, সেই হাইকোর্টকে তুলে দেওয়া উচিত। কত বড় ঔদ্ধত্য আপনি চিন্তা করে দেখুন। এই বাংলায় দাঁড়িয়ে সেই যেটাকে আমরা সর্বোচ্চ আদালত বলি সেইখানের রায়কে উনি চ্যালেঞ্জ করে বলেন যে ওই হাইকোর্ট নাকি তুলে দেওয়া উচিত। আমরা আগের এতে দেখেছিলাম এটা উনি বলেছিলেন, কিন্তু আজ আমরা জানতে চাইছি যে যেভাবে পুলিশ গেলেন, যদি ওনার বাড়িতে আজকে যান, যদি আপনার বাড়িতে যান, তাহলে আপনারা কি করবেন? জানতে কি চাইবেন না যে সে কি কারণে এসেছে? এবং রাত্রি 3টের সময় একটা অসুস্থ মাকে চোখের জল ফেলে তার বাড়িতে, তার ঘরের দরজায় পদাঘাত করে, এটা কোথাকার নিয়ম আমি জানি না, বা এটা কিভাবে পুলিশের ডিউটি হতে পারে এটা আমি জানি না। একটা পুলিশ, আমি আপনাকে একটু থামাবো বুলবুল ম্যাম। আপনি বললেন পদাঘাত, আমি শুধুমাত্র এই শব্দবন্ধটাকে একটু নেওয়ার চেষ্টা করব। পদাঘাত যে হয়েছে সেটা আপনি দেখেছেন, বা হিরণবাবুকে দেখেছেন যে পদাঘাত হয়েছে? ওনার একটা ভিডিওতে দেখুন, আত্মসহায়কের মা বলছেন যে আমার বাড়িতে পদাঘাত করা হয়েছে। তো সেই মাটা তো যিনি কাঁদছেন ভয়েতে, যিনি ভীত হয়ে রয়েছেন, তিনি তো ভুল কথা বলবেন না, বা তিনি তো মিথ্যে কথা বলছেন না। তাহলে তিনি যদি মিথ্যে কথা বলেন, ওনার কাছে দেখুন একটা বয়স্ক মহিলা, উনি নিশ্চয়ই সেই সময় ভিডিওটা করতে পারেনি, কিন্তু যে কথাটা বলছে সেটা তো ভুল না। আমার কাছে কিন্তু একটা, আপনি যদি ভিডিওগুলোকে দেখেন দেখতে পাবেন ওনার মা বলছে এই কথাটা যে আমার বাড়িতে চতুর্দিক থেকে পুলিশে ঘিরে ধরেছে, আমার ছেলে পড়াশোনা করেছে, আমরা কোনো বাজে কাজ কিছু করিনি যার জন্য পুলিশ এত রাতে আমার বাড়িতে আসবে, এইভাবে আমাদেরকে করবে। উনি যে ভীত হয়েছেন, যদি বাই চান্স ওনার কিছু হয়ে যায় এই দায় কে নেবে? বর্তমান সরকার নেবে তো তার দায়টা। বেশ মুলুম ম্যাম এবং রাজুবাবু, আপনাদের দুজনের কাছে আসবো, কিন্তু এই প্রসঙ্গ একেবারে রাজ্য রাজনীতি পারদ যে চরচর করে বাড়াচ্ছে এটা বলা বাহুল্য। তার কারণ আজ একেবারে শুভেন্দু অধিকারী এবং হিরণ প্রসঙ্গ নিয়ে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে পা রেখে সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে এবং রাজ্য সরকারকে। ঠিকই বলেছেন, একবার শোনাবো, তারপর আসছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন। जैसे ही लैंड हुआ एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते, आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। हम नहीं डरते हैं। ममता दीदी, आज मैं कांटी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1 आध 2 4 सीटें भी देने वाली है वो भी चली जाएगी, वो भी चली जाएगी। भाइयों बहनों, ये शुभेंदु का क्षेत्र है। मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी
भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম ঠিক অমিত শাহ কি বলেছেন। সরাসরি টার্গেট, সরাসরি চ্যালেঞ্জ করেছে পুলিশকে এবং তৃণমূল সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন আজ একেবারে কাঁথির সভা থেকে অমিত শাহ। রাজুবাবু, আপনার রিপার্কেশন কি? দেখো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনি বলুন। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, বলুন বলুন। রাজুবাবু বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। আমি চলে আসবো বুলবুলি ম্যামের কাছে। ম্যাম, আজ অমিত শাহ একেবারে ভরা মঞ্চে কাঁথি থেকে তীব্র হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল সরকারকে। 30টি আসনের টার্গেট দিচ্ছেন। প্রশ্ন উঠছে, ডে বাই ডে যত পঞ্চম দফা গেল তার ঠিক আগে আগে যে আসনের কথা বলছিল বিজেপি সরকার, আস্তে আস্তে কমছে। সপ্তম দফা থেকে গিয়ে আবার 18 থেকেও নিচে নেমে যাবে টার্গেটগুলো? একদমই নয়, ঠিক আছে। কথাটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা একদমই নয়। তার কারণ হচ্ছে, দেখুন, আমাদের না পরীক্ষার সময় বাবা মারা টার্গেট দেয় তোমাকে 100-তে 100 পেতে হবে। যখন পরীক্ষা আসে তখন বাবা মা বলে যে 90 পেলেও কিন্তু আমার চলে যাবে। তাই বাংলা এক্ষেত্রে বাবাকে মাকে বুলবুলি ম্যাম, এক্ষেত্রে বাবাকে মাকে, বাবা কি এখানে কি বাবা নরেন্দ্র মোদী এবং মা অমিত শাহ? একদম নয়, একদম নয়। আমি যদি অভিভাবক হিসাবে বলি, তাহলে আমাদের অভিভাবক যিনি আমাদের দলের যিনি শীর্ষে বসে আছেন, তিনি একটা টার্গেট দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটা টার্গেট দিয়েছিলেন। সেই টার্গেট থেকে আমাদের পাস মার্ক হচ্ছে 30। কারণ 30টা যদি সিট আমরা বাংলা থেকে দিয়ে দিতে পারি, উপহার হিসাবে যদি মোদী সরকারকে আমরা দিতে পারি এখান থেকে সিট, তাহলে আমাদের এই বাংলায় যে দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদে আমরা আরো অনেকভাবে সফল হব। কারণ এই বাংলায় দেখুন ভোট হয় না, এই বাংলায় ভোট করানো হয় এবং ছাপ্পা চলে। সেই ছাপ্পার আগেনস্টে গিয়ে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজেকে দিতে বলছেন মোদী সরকার, এবং যাতে গণতান্ত্রিক অধিকারটা প্রতিটা মানুষ সেটাকে কাজে লাগাতে পারে, সে নিজের ভোটটা দিতে পারে, সেই বার্তাই কিন্তু বারবার তারা দিয়ে যাচ্ছে। এখানে সিটটা 30 হোক বা 40, দেশে কিন্তু তৃতীয়বারের জন্য মোদী সরকারই আসছে। এটা কিন্তু আপনাদের এখানে দাঁড়িয়ে একেবারে ঠিক, একেবারে ঠিক। আপনি বলছেন, আপনি শুধু না, বিজেপির যাবতীয় সমর্থক এবং বিজেপির বড় বড় নেতৃত্বরাও বলছেন যে দেশে নরেন্দ্র মোদী সরকার থাকছে। আমার প্রশ্নটা সেখানে ছিল না, আমার প্রশ্নটা একটা জায়গাতেই ছিল, যে যত পঞ্চম দফার দিকে এগোলেন আপনারা এবং সমস্ত জনগণ এগোচ্ছেন, যত সপ্তম দফার দিকে আস্তে আস্তে এগোবেন, প্রথম দিকে টার্গেট ছিল 35+, তারপর 35, তারপর এখন 30, ধীরে ধীরে কমছে কাউন্টডাউনটা। আমি সেটাই বলার চেষ্টা করছি। একটা জিনিস বুঝতে হবে, উত্তর থেকে যত দক্ষিণের দিকে ভোট আসছে, মানে প্রথম দফা থেকে যখন পঞ্চম দফা এসেছে, আমরা তৃতীয় দফা পর্যন্ত খুব শান্তশিষ্ট ভোট দেখলাম, যেখানে গন্ডগোলের মাত্রা প্রায় খুব কম ছিল। চতুর্থ দফা থেকে যখন দিদি দেখছেন এই বাংলা থেকে যদি দিদি আটকাতে না পারেন, যেখানে দুর্নীতি না করলে, ছাপ্পা না দিতে পারলে দিদির পায়ের তলার মাটি সরে যাবে, সেখান থেকে কিন্তু দুর্নীতিটা শুরু, মানে সেখান থেকে কিন্তু ছাপ্পাটার পরিমাণ বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি ঔদ্ধত্য কিভাবে দেখাচ্ছে। আপনি দেখুন না, আমি বারবার বলছি, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে বা বিজেপির মুখপাত্র হিসাবে আমি বলছি যে আমরা একবারও বারণ করিনি কারোর বাড়িতে পুলিশ যেতে পারবে না, কিন্তু যাক, তার হাতে সেই কাগজটা কোথায়, যে কাগজটা দেখিয়ে তিনি বলবেন যে আমি এখানের পুলিশ। প্রথমবার আপনি খেয়াল করে দেখুন, হিরণের যদি আপনার ভিডিওটা, লাইভ ভিডিওটা দেখেন, তাতে দেখবেন আরেকজন পুলিশ যিনি দাঁড়িয়ে আছেন পাশে, তিনি কিন্তু নিজের পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলেন। প্রথমে বললেন আমি এখানেরই পুলিশ। তো উনি যদি এখানেরই পুলিশ হয়, ওনার পরিচয় দিতে বা উনি কোন থানার আন্ডারে পড়ে সেটা পরে বললেন যে উনি ঘাটালের, ঘাটাল থেকে আসুক বা পশ্চিমবঙ্গের যেখান থেকে আসুক, পরে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গেরই কোথাও মানে কোনো এক জায়গার পুলিশ। আমরা মেনে নিলাম, কিন্তু যে পুলিশ এলেন তার হাতে সেই কাগজটা কোথায়? আমার বাড়িতে খোঁজ করতে আসবে রাত্রে 3টের সময়, যদি কালকে আপনি পুলিশের একটা গাড়ি নিয়ে এসে বাইরে থেকে দাঁড়িয়ে বলেন যে দিদি দরজাটা খুলুন, আমি পুলিশ, আপনার বাড়ি সার্চ করব, আমি দিয়ে দেবো? আমি সেই বাংলায় থাকি, সেই বাংলায় সেই মহিলাটার অত্যাচারে আমরা আজ মুখ খুলতে বাধ্য হয়েছি। বেশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত। একটু লেট হলেও
আপনাকে একটু পরিচয় পর্বগুলো সেরে নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি থেকে জুড়ে রয়েছেন মাননীয়া বুলবুলি মাঝি, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তৃণমূল সমর্থক মাননীয় রাজু কর্মকার, এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়েছেন মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। অরিন্দমবাবু, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা একটু ব্রিফ আকারে আপনাকে জানানোর চেষ্টা করব, যে গতকাল রাত থেকে শুরু করে এখনও পর্যন্ত একটু বোধহয় পাশাটা বদলে গেছে। এতদিন বলা হতো যে বিজেপি সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে, এখন বিজেপি বলছে যে পুলিশি অভিযান যা হচ্ছে সমস্ত মমতা সরকারের, একটু পাশাটা বদলে গেছে। অরিন্দমবাবু। হ্যাঁ দেখুন, আমি এই নিয়ে আসছি আলোচনায়। তার আগে আমাদের বিজেপির যিনি প্রতিনিধি তিনি যে কথাটা বলছিলেন যে বাবা মা ছেলে মেয়েকে টার্গেট দেন যে 100 পেতে হবে, তারপর আস্তে আস্তে সেটাকে কমিয়ে আনেন। খারাপ ছাত্র হলে সেই সংখ্যাটা কমতে কমতে 30% গিয়ে দাঁড়ায়, যে শুধু পাস করলেই হবে। তো বিজেপির ক্ষেত্রে ওই পাস করার মার্কটা 30% গিয়ে কততে গিয়ে দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে ব্যাপার, যে কত পেলে ওনারা না, এখানে আমি শুধু একটা জিনিস সংযোজন করব অরিন্দমবাবু, শুধু একটা জায়গায় এখানে সংযোজন করতে চাইবো। আমি এই প্রশ্নটা করেছিলাম বুলবুলি ম্যামকে, যে একদম যদি প্রথমের দিকে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে 35+ কথা বলতেন তারা একেবারে বাংলায় এসে। তারপর যখন পঞ্চম দফাতে চলে এলো, পঞ্চম দফা যখন ক্রস করে গেল, তখন কাঁথির সভা থেকে অমিত শাহ বলছেন 30টি। হ্যাঁ সেটাই বলছি যে ছাত্র খারাপ আপনি সংখ্যা দিয়ে বলছেন, আমি পার্সেন্টেজ দিয়ে বলছি। দেখুন এমনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই সমস্ত তো মোটামুটি ওই 30% পাস হয়, তো সেক্ষেত্রে আপনাকে হিসেব করে নিতে হবে যে 42-এর 30% কত হতে পারে, সেই ক্ষেত্রে পাস মার্কসটা যাই হোক এটা। ও অর্থাৎ আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন 30টা 30 সংখ্যা নয়, 30%। হ্যাঁ 30টা 30% পাস মার্কসের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। এবার ঘটনা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে দেখুন শুভেন্দু যে সুবিধার লোক নয় সেটা আমরা বরাবর জানি। শুভেন্দু অধিকারী নিজে নেতৃত্বে দাঁড়িয়ে থেকে কংগ্রেস সহ বিরোধী দলের যে সমস্ত নেতা তাদেরকে গাঁজা দেওয়া, যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন সেই সময় এই সমস্ত শুভেন্দু অধিকারী নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন, এই বজ্জাতিগুলো শুভেন্দু অধিকারী নিজে করেছিলেন। আজকে সেই জিনিসটা শুভেন্দুর সাথে হচ্ছে। দেখুন আমরা রাজনৈতিক ভাবে বিরোধী, আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলেরও বিরোধী, বিজেপিরও বিরোধী। এই কারোর ওপর কোন রকম ব্যক্তিগত কি বলবো বায়াসনেস আমাদের নেই, কিন্তু তারপরেও আমরা এটা বিশ্বাস করি যে যে কোনো রাজনৈতিক দল, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক, তাদেরকে সরকারটা পরিচালনা করতে হয়। তারা যদি এইভাবে কোনো দলের দাস হিসেবে সরকারটাকে পরিচালনা করে তাহলে অবস্থাটা খুব খারাপ হয়। কেন বলছি এই কথা? দেখুন আমি আবারও বলছি, শুভেন্দু সুবিধার লোক নয়। শুভেন্দু টাকা পয়সা নিয়ে নয় ছয় করার থেকে ধরে অনেক কিছু অস্ত্রশস্ত্র রাখা ইত্যাদি হতে পারে। কারণ আমরা তো দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের গাড়ির থেকে টাকা বেরোচ্ছে, বিজেপির নেতাদের গাড়ির থেকে অস্ত্র বেরোচ্ছে, এই সমস্ত আমরা দেখছি। তো সেই জিনিস শুভেন্দু অধিকারীর সাথেও হতে পারে, এটা নিয়ে অবিশ্বাস করার কারণ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার যে জিনিসটা করেছে দীর্ঘদিন ধরে, যে কাউকে নিয়ে গিয়ে তাকে গাঁজা কেস দেওয়া ইত্যাদি ইত্যাদি, যার ফলে কোর্ট পর্যন্ত বলেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ এত গাঁজা কেস দিয়েছে, যতটা গাঁজা মানে একত্রিত করলে যতটা গাঁজা সারা ভারতবর্ষে হবে না, এত কেস পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্ন সময় গাঁজা কেস হিসেবে দিয়েছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যখন কোনো কেস পাওয়া যাবে না তখন গাঁজার কেস দিয়ে দেওয়া হবে? গাঁজার কেস তো দেওয়া হচ্ছে। কেন আপনি শোনেননি যে আমাদের অনুব্রত মন্ডল থেকে ধরে অনেকেই বলেছে যে গাঁজার কেস দিয়ে দিতে হবে, ওই মেয়েটাকে জেলে করে দিতে হবে, গাঁজার কেস দিয়ে দে ইত্যাদি ইত্যাদি। এগুলো তো শোনা গেছে, এগুলো টিভি মিডিয়ায় সম্পূর্ণ এক্সপোজ সত্যি এগুলো যে হয়। তো এমনকি কোর্ট পর্যন্ত বলেছে পশ্চিমবঙ্গে যত গাঁজার কেস রয়েছে সেই গাঁজার পরিমাণটা একত্রিত করলে তত পরিমাণ গাঁজা সারা ভারতবর্ষে নেই। এই কথাটা আমার কথা নয়, এটা আমি কোর্টকে কোর্ট করছি। একটু সংক্ষেপে এই জিনিস বারবার করতে করতে পশ্চিমবঙ্গ পুলিশের ওপর সাধারণ মানুষের ভরসাটা উঠে গেছে। কাজেই যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারীর থেকে টাকা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, কোনো মাদক পাওয়া যায়, সেটা বিশ্বাস করতে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কষ্ট হবে যে সত্যি পাওয়া গেছে নাকি এটা মমতা ব্যানার্জির চক্রান্ত, এটা প্রশাসনের চক্রান্ত, সেই যে পরিস্থিতিটা দাঁড় করিয়ে দিয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু আজকে মমতা ব্যানার্জির তৃণমূলের সরকারের জন্য দাঁড়িয়েছে। বেশ একটা কনক্লুশনে হয়তো আসবার চেষ্টা করছেন সবাই, কিন্তু আজ একেবারে একই সঙ্গে পাশাপাশি আরও একটা ছবি আপনাদের দেখাবো। ফের ধাক্কা খেয়েছে, বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তার কারণ ওবিসি 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে একবার বাইট শোনাবো, তারপর আসছি রাজুবাবুর কাছে। শুরু।
আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দালাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে, মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না। এটা কলঙ্কিত অধ্যায়। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। এখানে দুটো কথা আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে এবং এটা নিয়ে প্রশ্ন হতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায় তিনি মানেন না এবং এটি সম্পূর্ণভাবে বিজেপির রায়। এই দুটো প্রসঙ্গ। আমি সরাসরি চলে যাব রাজুবাবুর কাছে। রাজুবাবু, কলকাতা হাইকোর্টটা কি বিজেপির অন্দরমহল হয়ে গেছে? যা রায় দিচ্ছে সেটাই আপনাদের মনে হচ্ছে যে বিজেপি রায় দিচ্ছে? দেখুন, প্রথমে আমি বলি যে অমিত শাহজির ওই ভাষণটা যদি থাকে তো একটু দেখান। উনি একটা ভাষণ সভা থেকে বলছিলেন যে ভারতে এসটি এসসি ওবিসি এটা টোটালটাই তুলে দিবেন, রিজার্ভেশন সিস্টেমটাই থাকবে না। তো সেক্ষেত্রে প্রথম এই অ্যাপ্রোচটা কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পক্ষ থেকে উনি সভা থেকে বলেছিলেন যে দেশে, আমাদের দেশে আর এসটি এসসি ওবিসি, তার মানে আপনারা 2-2 4 মেলানোর চেষ্টা করছেন। তার মানে তার অর্থ হলো আপনারা 2-2 4 মেলানোর চেষ্টা করছেন, এই তো? কোর্ট রায় দিয়েছে, কোর্ট যখন হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্টের পরে আমরা যে জানি দেশের সর্বোচ্চ আদালত আছে, কোর্টের কাজ করবে। তার অর্থ হচ্ছে তার মানে আপনাদের পরবর্তী পদক্ষেপ সুপ্রিম কোর্ট, তাই তো? রাজুবাবু, আমার কথা শোনা যাচ্ছে? মানুষের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে। মানুষের সর্বোচ্চ বিচার যতক্ষণ না মানুষ জাস্টিস পাচ্ছে, ততক্ষণ তো মানুষ সুপ্রিম কোর্ট তো আছে। সেটা তো আমাদের হায়ারার্কিক্যাল সিস্টেমে আছে, জুডিশিয়াল সিস্টেম। বেশ বেশ, আমি একেবারে বুলবুলি ম্যামের কাছে চলে যাব। এর পরবর্তী পদক্ষেপ সুপ্রিম। আমি বলতে চাই যে অমিত শাহজি বললেন যে উনি তো হ্যাঁ বলুন। উনি তো এসটি ওবিসি রিজার্ভেশন নিয়ে তুলে দিতে চেয়েছেন। ওই ক্লিপটা দেখান, বাংলার মানুষ দেখুক। এসসি এসটি ওবিসি রিজার্ভেশন তুলে দিচ্ছে, সেই ক্লিপিংটা দেখাতে বলছেন। নিশ্চয়ই আমি থাকলে পরে নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু বুলবুলি ম্যামকে এই প্রশ্নটাই রাখবো। তারা বলছেন, তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে পরবর্তী পদক্ষেপ তাদের সুপ্রিম কোর্ট, ঠিক যেমন 26,000-এর ক্ষেত্রে হয়েছিল। আমি প্রথমে বলবো, এরা কোর্টের রায় মানে না। আমি আগেও বলেছি যে এরা যখনই ওদের বিপক্ষে রায় যায়, সাথে সাথে বলে এটা বিজেপির কক্ষ। খুব ভালো জিনিস। কটা দিন ওয়েট করুন, রাজুবাবুকে বলবো আর কটা দিন, আপনি এবং আপনার দল আর কটা দিনের জন্য ওয়েট করুন। 16ই জুলাই আবার সুপ্রিম কোর্ট যখন গালে থাপ্পড় মারবে এই রাজ্য সরকারের, তখন বলবেন সেটাও বিজেপির রায় ছিল। তো আমরা অপেক্ষা করব সেই 26,000 যে ভাই বোনেরা আমার এই বাংলার যাদের চাকরি চলে গেছে, যে শিক্ষকদের, আপনাদের ওই চালের মধ্যে কয়েকটা কাকড় মেশানোর জন্য আশা করব তাদের চাকরি ফিরে পাক তারা। আর 8,370 জনের যে কাকড় ছিল, সেই কাকড়টাকে আপনাদের দোষে, আপনাদের দলের দোষে হাইকোর্ট আপনাদেরকে বারবার বলেছিল যে কাকড়টা আছে, যে দুর্নীতির জালে যে চাকরিগুলো যারা পেয়েছে তাদের নামের লিস্ট দিতে। একবার নয়, সুপ্রিম কোর্ট এই নিয়ে 3-4 বার বলাতেও আপনারা যখন রায় দেননি, তখন হাইকোর্টকে রিপোর্ট করেননি, তখন হাইকোর্ট রায় দিয়েছে যে টোটাল 26,000 জনের চাকরি আপনাদের দোষে চলে গেছে। আজকে যে ভাইরা যদি সত্যি চাকরিটা চলে যায়, তাদের যে অবস্থা হবে, মাননীয়া যে গানটা গাইছেন না, তিনি সুপ্রিম কোর্টে গেছেন, তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন। একটুখানি আপনাদেরকে বলবো ওই ক্লিপিংটাও একটু চালিয়ে দেবেন, যেখানে
হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের অ্যাডভোকেট বলছেন যে আমার মন্ত্রিসভা ভোটের সময় যেন রাজ্যের মন্ত্রিসভাকে ডাকাডাকি না করা হয়। তিনি বাঁচাতে গেছেন শিক্ষকদের নয়, তিনি বাঁচাতে গেছেন নিজের মন্ত্রিসভাটাকে। এই আজকে আমাদের টপিক এটা নয় বুলবুলি ম্যাম, আজকে টপিক এটা নয়, কিন্তু একটা জিনিস শুধু আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। নিশ্চয়ই, প্লিজ আপনি বলবেন। না নিশ্চয়ই, আমি অবশ্যই বলার সুযোগ দেবো, কিন্তু তার সঙ্গে দুটো প্রশ্ন শুধু একটু সংযোজন করতে চাই ম্যাম প্লিজ। একটা হচ্ছে আপনি বললেন ৮,৩৭০ জন, আমার প্রশ্ন হচ্ছে আমি জানতাম ৮,২৫৭ জন, যদি আমার খুব স্মৃতিভ্রষ্ট না হয়, তাহলে এখনো ১২৭ জনের হিসেব আপনারা দিচ্ছেন। যোগ্য অযোগ্যের তালিকাটা কি আপনারাই বের করে ফেললেন? না না, আমি মনে হয় তাহলে হয়তো আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি লাস্ট রিপোর্ট দেখেছিলাম আপনাদের কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে, আমি দেখেছিলাম ওটা ৮,৩৭০। যদি আপনি বলেন ওটা ২০০ কতজন হতে পারে, সেটা হয়তো আমার রায় নয়। কিন্তু আরো একটা প্রশ্ন করতে চাই, আপনারা এই তারিখের ব্যাপারটা কি করে ক্যালকুলেট করেন বলুন তো? শুভেন্দু অধিকারীকেও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তারিখের কথা বলতে, আপনি ১৬ জুলাইয়ের কথা বললেন, তারিখ পে তারিখ ১৬ জুলাই রায় হবে। আপনারা এটা কেন বলে যাচ্ছেন? সুপ্রিম কোর্টে যারা দৌড়ে চলে গেছে সেই রায়টা কিন্তু ১৬ জুলাই, আপনি হয়তো ডেটটা ভুলে যাচ্ছেন, সেই জন্য মনে করলাম। আমরা ডেট ঠিক করি না, আমরা শুধু আমাদের মেমোরিটা না, ব্রেনোলিয়াটা একটু বেশি খেয়েছিলাম, ওই জন্য মনে থাকে এই রাজ্য সরকারের দুর্নীতির কথাগুলো। এরা বারবার হাইকোর্টকে চ্যালেঞ্জ করে চলে গেলেন সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টে বাংলার জনগণের দেওয়া ট্যাক্সের টাকাকে নষ্ট করতে, বারবার ভাইপোকে বাঁচাতে এবং মন্ত্রী এই দুর্নীতিবাজ মন্ত্রীগুলোর জন্য চলে যান সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানে গিয়ে যখন গালে থাপ্পড় খাবেন তখন কি বলবেন? তখনও বলবেন তো আমি শুধু এটা প্রশ্ন করেছি, আমি একবারও রায় দিইনি। কেন রায় দেবার আমি কেউ নই, আমি রায় দেবার কি? আমি একজন সাধারণ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির। আমি ভারতীয় জনতা পার্টি এবং দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি এবং দলটা খুব নিষ্ঠা সহকারে করি। তো আমি শুধু সেই রায়টাকে জানাতে চাইছি যেটা ১৬ তারিখ হবে। আমরা জানি যে ২৬,০০০ জনের চাকরি আজ পুরো মানে ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে নয় ও খাদে পড়বে, আর না হলে সে বেঁচে যাবে। সেইটার জন্য দায় কিন্তু একমাত্র এই বর্তমান সরকার। রাজুদা যে এত কথা বলছেন না, আরেকটা বিষয় আমি বলি, এসসি ওবিসি নিয়ে কথা বলছেন, মাননীয়া কি করেছেন বলুন তো? ওবিসির নামে সংখ্যালঘুদের যেভাবে তিনি তোল্লাই দিচ্ছেন 30% ভোট পাবার জন্য, তিনি তো চাইবেনই ওবিসির নাম করে এই জায়গাটাকে বাঁচাতে। যখন নামের লিস্ট বেরোয় সেখানে শুধু মন্ডল 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 আমরা দেখতে পাই, তখন দেখতে পাই না যে কোনো আমাদের এই বাংলার সেই বেকার ভাইদের চাকরি হয়েছে, চাকরি দেয় না। দিদি 30% বাঁচানোর জন্য তাদেরকে চাকরি দেন, তো ওবিসি বাঁচানোর জন্য রাজুদা বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক। বেশ, আমি একেবারে চলে যাবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, বুলবুলি ম্যামের একটা কথা ছিল, কথা প্রসঙ্গে তিনি বললেন যে তাদের কার্যকর্তারা ব্রেনোলিয়াটা খুব ভালো খান। আমার প্রশ্ন হচ্ছে, ব্রেনোলিয়াটা যখন আমি খেতাম তখন বোধহয় সম্ভবত কোনো কারণে একটু ভেজাল মেশানো ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপির ক্ষেত্রে যখন ভ্যাকসিনের কথা বলা হয়, কোভিড ভ্যাকসিনের কথা বলা হয়, তখন ভেজাল শব্দটা আসে। তাহলে কি আমরাও ব্রেনোলিয়াটা এতদিন ধরে ভেজাল খেয়ে এসেছি অরিন্দম বাবু? বেনোলিয়াটা অ্যাকচুয়ালি, বেনোলিয়ায় যে কাজটা করে না, স্মৃতিশক্তি মানে থাকে না, এইটার প্রমাণ এখানে। কেননা আপনার মনে থাকবে শুভেন্দু অধিকারী বলেছিল না ডিসেম্বর মাসে অমুক হবে, ডিসেম্বর মাসে পরপর ৩-৪টে তারিখ, তারপরে কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু ডিসেম্বরের যে তারিখ দিয়েছিল, আসলে অ্যাকচুয়ালি আপনারা শুভেন্দু অধিকারীর কথা এত সিরিয়াসলি ধরছেনই বা কেন? উনি তো ওই তারিখ দিয়ে থাকেন, কিন্তু তারপরে কি হয় না হয় আমরা কেউ জানি না। শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে ৩-৩খানা তারিখ দিয়েছিলেন যে অমুক তারিখ হবে তমুক তারিখ হবে, সেই ৩টে তারিখের পর অনেকদিন চলে গেছে, কিচ্ছু হয়নি। আমরা শুভেন্দু অধিকারীকে অত সিরিয়াসলি নেই না। কিন্তু তার অর্থ হচ্ছে ব্রেনোলিয়া কাজ করলেও প্রেডিকশন কাজ করছে না, অ্যাস্ট্রোলজার না হওয়ার জন্য। একদমই তাই। শুভেন্দু অধিকারী প্রেডিকশনটা কাজ করছে না। দেখুন, ঘটনা হচ্ছে যে এই মানে আমরা সিরিয়াস আলোচনায় আছি, এই যে ওবিসির ব্যাপারটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আমি যদি ভুল না করি, ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে সেটা যে মুসলমান হতে পারবে না এমন তো কোনো মানে নেই। কেননা মুসলমানের মধ্যেও যে মুসলমান ধর্মের মধ্যেও যে সাবকাস্ট গুলো আছে, তাদের মধ্যে যারা ব্যাকওয়ার্ড, তারা হতেই পারে, কেন হতে পারবে না? এমন দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে হিন্দু ধর্মে যেরকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি ভাগগুলো রয়েছে, মুসলমান ধর্মে ওরকম অনেকগুলো ভাগ রয়েছে। তাদের মধ্যে যারা ব্যাকওয়ার্ড ক্যাটাগরির মানুষ, তারা কেন হতে পারবে না? এবার যদি এটাই হয়, তাহলে আপনারা এটা ঘোষণা করে দিন যে মুসলমান ধর্মে যেহেতু এরকম কোনো ব্যাপার নেই, মুসলমানদের এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, সেই কারণে আমরা এই ওবিসির
প্যানেলটা বাদ করে দিলাম। সমস্যাটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা জিনিসের না একটা নিয়ম থাকে। আর এই পশ্চিমবঙ্গ সরকারটা বাতিলের সরকার হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সরকারে চাকরি বাতিল হয়ে যাচ্ছে, ওবিসি প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, ঘরের বাতিল হয়ে যাচ্ছে। তো এর যদি একটা নিয়ম থাকে, তো একটা প্যারামিটার থাকবে, সেই প্যারামিটার গুলোকে কেন ফলো করা হচ্ছে না? আর যদি প্যারামিটার গুলোকে ফলো করা হয় তাহলে এটা দেখুন, মমতা ব্যানার্জি যেটা করেছেন না, অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য উনি করতে যেতে পেরেছেন। কিন্তু এক্ষেত্রে যে মানুষগুলো যদি আমরা ধরেই নেই যে তারা কোনো বায়াসনেসের বাইরে গিয়ে সত্যিকারের যোগ্য হিসেবে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন, তাহলে তাদের এই যে অধিকার রক্ষা, সেই অধিকার রক্ষার জন্য মমতা ব্যানার্জি কোর্টে যাওয়া উচিত। সেটা উনি যান, সেখানে গিয়ে যদি সত্যি দেখা যায় যে এই প্যারামিটার গুলো মিট করা উচিত সেগুলো তারা মিট করছে, তাহলে তাদের নাম থাকবে। আমরা অবশ্যই চাইবো না যারা এই প্যারামিটার গুলোর মধ্যে, তারা হিন্দু হোক, মুসলমান হোক, অন্য যেই ধর্মেরই মানুষ হোক, তাদের নাম বাদ যাক। কিন্তু কেউ যদি আবার ওই চাকরি পরীক্ষার্থীদের মতো অযোগ্যভাবে এই প্যানেলে ঢুকে পড়ে, এই সমস্ত লিস্টে নাম তুলে দেয়, যেমনটা হয়েছে চাকরির লিস্টে বলুন, আপনি ঘরের লিস্টে বলুন, ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের নামটা না থাকাই উচিত। কিন্তু এটা নিয়ে আবারও বলছি, আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা বদল নই। শুভেন্দু অধিকারী বারবার ওই ফাঁকা আওয়াজ দিয়েছেন, ওনার ফাঁকা আওয়াজের কোনো মূল্য আমাদের কাছে অন্তত নেই। বেশ, আমি রাজুবাবুর কাছে চলে আসবো সরাসরি। রাজুবাবু, আপনাদের হ্যাঁ বলবেন, আপনার কাছেও আসবো। রাজুবাবু, আপনার কাছে আসার চেষ্টা করব। যে কথা বললেন অরিন্দমবাবু, মূলত যদি সত্যি সত্যি আপনাদের কাছে প্রমাণ থাকে তাহলে তো বেশ, কিন্তু আবার একই রকম ব্যবস্থা তৈরি হবে না তো? যেখানে অযোগ্য এবং যোগ্যের যেরকম প্যারামিটার ছিল, এখানেও একই রকম প্যারামিটার রয়েছে, এরকম নয় তো? দেখুন, বিষয়টা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দেবে সেই ডিসিশনটাই মানে ইমপ্লিমেন্ট হবে। কারণ আমি ওবিসি সার্টিফিকেটের কথা বলছি। আমি ওবিসি সার্টিফিকেটের কথা বলছি। দেখুন, ওবিসি সার্টিফিকেটের কথা, এটা একটা মন্ডল কমিশন এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং তাদের নিজস্ব কিছু স্টেট লিস্ট এবং সেন্ট্রাল লিস্ট, দুটো লিস্টে এটা হয়। এবারে স্বাভাবিকভাবে কিছু কিছু ওবিসি যেটা কিনা সেন্ট্রাল লিস্টে সাবকাস্ট থাকলে সেটা করা যায়। তো সেক্ষেত্রে সেই প্যারামিটার অবভিয়াসলি সেই প্যারামিটার দেখেই সমস্ত কিছু হবে। হাইকোর্ট করেছে এবং হাইকোর্ট থেকে তাদের ডিসিশনটা দেওয়া হবে। বেশ, বুলবুলি ম্যাম, আপনি হাত তুলছিলেন, বলুন। আমরা দেখুন, ঐক্যের মধ্যে সবসময় বসবাস করেছি, ঐক্যের মধ্যে সম্প্রীতি খুঁজতে যাই। আমি কিন্তু একবারও বলিনি যে মুসলমান ভাই বোনেরা যারা সংখ্যালঘু তারা যদি ওবিসির মধ্যে পড়ে তাদের ওবিসিটা কেটে দেওয়া হোক। আমার বক্তব্য কিন্তু সেটা নয়। হয়তো আমার বলাটা ঠিকভাবে হয়নি বলে, এক সেকেন্ড, আমার বলাটা ঠিকভাবে হয়নি বলে হয়তো উনি আমাকে কাউন্টার করলেন। আমি এটাকে বলে দিই, আমি বলতে চাইছি ওবিসি থাকুক, এসসি থাকুক, এসটি থাকুক, কিন্তু তার মধ্যে দুর্নীতিটাকে দূরে সরিয়ে রাখুক। আপনার দলের যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে উনি তো বলছেন যে এসপি এসসি ওবিসি কিছুই থাকবে না, তুলে দিবে। মানে আপনি রাজুদা, আপনি কথাটাকে আগে ভালো করে শুনুন বা বোঝার চেষ্টা করুন। দিদি যেভাবে বাংলায় দুর্নীতি করছে, প্রতিটা জায়গায় দুর্নীতি রয়েছে। বাতিলের কোশ্চেনে তো আমি পরে আসছি। বাতিলের কোশ্চেন সেটা তো কোর্টে, সেটা বিচার ব্যবস্থা, জুডিশিয়াল সিস্টেম আছে। কিন্তু একেবারে অন্তিম নম্বরের দিকে আসছি, একেবারে অন্তিম নম্বরের দিকে যাচ্ছি। এখন আপনারা ট্রিগার্ড হয়ে যাচ্ছেন, পালস আপ হচ্ছে আপনাদের। না 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 না, বুলবুলি ম্যাম কথা বলছে। বেশ বেশ, রাজুবাবু, আপনি আপনার প্রশ্ন করেছেন, খুব সংক্ষেপে বুলবুলি ম্যাম আপনার থেকে উত্তর নেব। অন্তিম নম্বরের দিকে যাচ্ছি আমরা। রাজুদা, এটা বলতেই পারে যে তুলে দেওয়া যাবে, কিন্তু তুলে দেবে এই কথাটা কিন্তু এখনো বলে দেয়নি, একদম স্ট্যাম্প লাগিয়ে দেয়নি। আপনারা এখনই এত ভয় পাচ্ছেন কেন? কারণ আপনাদের 30% বাঁচাতে হবে। বেশ বেশ বেশ, একেবারে অন্তিম নম্বর দিকে চলে আসছি। এবার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো এক কথায় অঞ্জনের শোতে। এবার সরাসরি সুযোগ পাবেন অরিন্দমবাবু। অরিন্দমবাবু, আপনার এই যাবতীয় বিষয় নিয়ে স্ট্যান্ড পয়েন্ট জানার চেষ্টা করবো। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। এইমাত্র বললেন যে উনি আমার বলায় হয়তো কিছু ভুল হয়েছে। আপনি যখন টিভিতে বলতে বসেছেন তখন এই ভুলগুলো আর করবেন না, 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনি রাজুবাবুকে বলছিলেন যে
এখনই তুলে দেওয়ার কথা শুনেই এত ভয় পাচ্ছেন কেন? তুলে দিলে কি করবেন? 30% অমুক তমুক। দেখুন, শুধু 30% নয়, 30%-এর বাইরে যে 70% রয়েছে কোনো কিছু তুলে দিলে, বা এই যে পশ্চিমবঙ্গে যেমন ঘর বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, তাতে যে কেবল দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাচ্ছে এমনটা তো নয়। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে যারা সত্যি করে খেটে খাওয়া মানুষ, তাদেরও কাজটা বন্ধ হয়ে গেছে। আপনারা এই 30%-এর জুজু দেখিয়ে সেই মানুষগুলোকে যে কাজ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই সমস্ত সুবিধাগুলো, সরকারি সুবিধাগুলো যেগুলো বিজেপির বাবা দেয়নি, যেগুলো ভারতবর্ষের রাষ্ট্রের দেওয়ার উচিত, দেওয়ার কথা, দেওয়ার দায়িত্ব, সেই দায়িত্বগুলো রাষ্ট্র ঠিক মতো পালন করছে না। আর সেগুলোকে আপনারা ওই 30%-এর জুজু দেখিয়ে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 30%-এর জুজু দেখাচ্ছেন। এইগুলো করবেন না, এটা ভারতবর্ষের গণতন্ত্রের পরিপন্থী, ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। বেশ বেশ, এবার সরাসরি চলে যাব রাজুবাবুর কাছে। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আমি প্রথমেই বলবো যে পুরো বিষয়টা যে বিজেপি নেতার গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বিজেপি নেতার গাড়ি থেকে বিভিন্ন জায়গায় টাকা পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই সূত্রে মানে এটা তো হতেই পারে যে বিভিন্ন সাসপেক্টেড কেসে পুলিশ যেতেই পারে। এটা কিন্তু পুলিশের, আই থিঙ্ক আমার যেটুকু মনে হয়, কিছু রাইটস, তাদের জুডিশিয়াল কিছু রাইটস আছে পুলিশ জুরিসডিকশনে। সেকেন্ডলি, যে শুভেন্দু অধিকারী যেভাবে উনি বক্তব্য রাখছেন যে আজকে কারো একজনের বাড়িতে পুলিশ যাচ্ছে বা ই করছে, তাদের জুরিসডিকশনের কথা, কিন্তু সেক্ষেত্রে টোটাল দায়ভার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের উপরে চাপিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে শুভেন্দু বাবুর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন, এবং শুভেন্দু বাবুর দ্রুত যাতে সুস্থতা হয়, মানে ট্রিটমেন্ট হওয়াক, এবং উনি ডক্টর দেখান, মানসিক ডক্টর দেখান এবং সুস্থ হন, এটা আমরা চাইছি। এবং অমিত শাহজি প্রথম সভাতে বলেছিলেন 35টা আমাদের দরকার, তারপরে এসে 30টা, তারপরে দেখবেন 25টা, তারপরে লাস্ট থেকে বলবে 20টা। আর বিজেপি অমিত শাহজি একবার এসে বাংলাতে বিধানসভায় বলেছিল যে আপকি বার 200 পার, 200 পার হয়নি, 100 পার, তাহলে 20টা যখন হবে সে 10টা পাবে। বেশ বেশ বেশ, আপনার সময় শেষ। এবার একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। অন্তিম সুযোগ পাবে বুলবুলি ম্যাম। বুলবুলি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, কোন নেতা মন্ত্রীর ঘর থেকে 51 কোটি পাওয়া যায় যখন, তখন আমার এই বাংলার দাদা ভাইরা চুপ থাকে, তখন জানতে চায় না যে এই টাকাটা কোথা থেকে এলো এবং কার টাকা। আর একটু আগে কেউ একজন বলছেন যে 100 দিনের টাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কথা, তাতে আমার এই বাংলার অনেক মানুষের হয়তো কষ্ট হচ্ছে, যারা সত্যি খেটে খায়, যারা ওই 100 দিনের পারিশ্রমিকের টাকা দিয়ে যাদের সংসার চলে, আমি মানছি তাদের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু এই বাংলার সরকার তাদের জন্য কি করেছে বলুন তো? শুধুই তাদের নামে ছাপ্পা তৈরি করেছে, জব কার্ড বলে একটা মিথ্যা জায়গা চালু করে রেখেছে। তো কেন্দ্র সরকার যে টাকাটা পাঠাবে তার হিসাব চাইবে না, এটা কিভাবে মানা যায়? কেন্দ্র সরকার যখন টাকা পাঠাবে, যে কাজটা করছে তার অ্যাকাউন্টে পাঠাবে, তো সেই অ্যাকাউন্টে সেই নামগুলোকে কেন রাজ্য সরকার পাঠালো না? আমরা তো দেখলাম কিভাবে দুর্নীতি হচ্ছে, এখানে পুরোটাই চলে দুর্নীতি। আমরা ভুয়ো ডাক্তার দেখেছি, ভুয়ো ইঞ্জিনিয়ার দেখেছি, ভুয়ো মন্ত্রী দেখেছি, পুরোটাই ভুয়োতে চলে এই সরকার। তো এই সরকারের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এই সরকার টেকার নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাজুদা যে কথাটা বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে গেছেন 35টা সিট, 1 মিনিটের মধ্যে শেষ করবো। 1 মিনিট সময় শেষ হয়ে গেছে আপনার। সেই 30টা ধন্যবাদ আপনাদের তিনজনকে, অশেষ ধন্যবাদ টাইপি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত এই ওবিসি রিজার্ভেশন এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কি স্টেপ নেওয়া হয়, নজর থাকবে আমাদের। এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে টাইপি বাংলার পর্দায় এক কথায় অঞ্জনে। নমস্কার।